আজকে এখানে আসার পূর্বে আমরা মোট 3টি ইভেন্ট করেছি। এই 3টি ইভেন্ট আমরা প্রত্যেকটি জেলায় করে থাকি। আমাদের এই যে মতবিনিময় সভাটি তার পূর্বে সেই ইভেন্টগুলোতে এর মধ্যে একটি ইভেন্ট এমন থাকে যেখানে আমরা আমাদের যে শহীদ ভাই রয়েছেন তার পরিবার এবং যারা গুরুতর আহত থাকেন তাদের পরিবারের সাথে এবং গুরুতর আহত যিনি থাকেন তার সাথে কথা বলি। আজকে আমরা এমন কিছু পরিবার পেয়েছি যেখানে যেই সন্তান মারা গিয়েছে তার বাবা নেই, শুধু মায়ের একমাত্র ছেলে ছিল তিনি। সেই সন্তান মায়ের একমাত্র অবলম্বন, জীবন দিয়েছে এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে। অর্থাৎ ওই মা, আসলে আমরা যতই বলি যে আজ থেকে তিনি আমাদের মা, কিন্তু ওই যে একাকিত্ব, তার সন্তানের যে অভাব, সেটি আসলে কোনোদিন পূরণ করা সম্ভব নয়। আজকে আমরা এমন একটি পরিবার দেখেছি যেই পরিবারে 2জন সন্তান রয়েছে, যেই 2জন সন্তানের বয়স 2 থেকে 3 বছরের নিচে। ওই সন্তানদের একমাত্র বাবা ছিলেন, সেই বাবা এই ছাত্র জনতার অভ্যুত্থানে মারা গিয়েছেন, 2 সন্তান এতিম হয়ে গিয়েছে। এরকম অসংখ্য ঘটনা রয়েছে। আপনারা যদি আজকে শরীয়তপুর নয় বরং ঢাকার সেই হসপিটালগুলোতে যান যেখানে গুরুতর যারা অসুস্থ রয়েছে, গুরুতর যারা আহত হয়েছে তারা ভর্তি রয়েছে, আপনারা দেখতে পাবেন কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কিন্তু ওই মানুষগুলো আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এই ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে টিকিয়ে রাখার জন্য। এখন আজকে আমরা মূলত এই মতবিনিময় সভাটি কেন করছি? এই মতবিনিময় সভাটি এ কারণে করছি, আমাদের যে ছাত্র জনতা আমাদের ডাকে রাজপথে নেমেছিলেন নিজের জীবনের যে হুমকি, সেই হুমকিকে সামনে নিয়ে সেই ছাত্র জনতার কাছে কিছু জিনিস স্পষ্ট হওয়া প্রয়োজন। এই যে 2024-এর ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে একটি স্পিরিট রয়েছে, যে স্পিরিটকে সামনে নিয়ে আমার হাজার হাজার ভাইরা জীবন দিয়েছেন, আমার অসংখ্য ভাই বোন অকাতরে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। সেই জায়গা থেকে এখন একটি মহল, একটি চক্র রয়েছে যারা আসলে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান সেটিকে ব্যর্থ করতে চায়। এই যে ছাত্র জনতার অভ্যুত্থান, তার বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থান করতে চায়। একটি জিনিস মনে রাখবেন, বিগত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যদি আমরা কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারতাম, একসাথে ছাত্র জনতা এক হতে পারতাম, তাহলে ওই ফ্যাসিস্ট সরকারকে আগেই পতন ঘটাতে পারতাম। কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক দলের আদলে, বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শে অসংখ্য ওই ফ্যাসিস্টের বিরুদ্ধে কর্মসূচি দিয়েছি, কিন্তু কখনো সফল হতে পারিনি। শুধু একটা কারণে, কারণ বিগত 16 বছরে এই বাংলাদেশের ছাত্র জনতা আমরা কখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। কিন্তু এই 2024 সালে জুলাইয়ের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান আমাদেরকে এমন একটি সুযোগ করে দিয়েছে, যেই অভ্যুত্থানে ছাত্র জনতা আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম, যেই অভ্যুত্থানে বাংলাদেশের ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে সকল রাজনৈতিক দলের মতের, ধর্মের, বয়সের, আদর্শের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং ওই ফ্যাসিস্ট হাসিনাকে পদত্যাগ করিয়ে, পতন ঘটিয়ে এই দেশ থেকে ছাড়া করেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে। কথাটি হচ্ছে, আমরা মনে করছি এই যে অভ্যুত্থানটি ঘটেছে, এই অভ্যুত্থান ঘটানোর পরে আমাদের কাজ শেষ, এখন আমরা আমাদের দলীয় আদর্শ ভিত্তিক কাজ শুরু করব। কিন্তু একটি জিনিস মনে রাখবেন, আপনি যে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছেন, সেই ঐক্যবদ্ধ শক্তি আবার যদি বিক্ষিপ্ত হয়ে যায়, আবার যদি বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে যায়, তাহলে বিগত 16 বছরে এই বিভক্ত রাজনৈতিক দলগুলো যেভাবে ওই ফ্যাসিবাদ শক্তির বিরুদ্ধে এককভাবে লড়াই করতে পারেনি, ঠিক তেমন ভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে যখন দলাদলি শুরু করব, ভাগাভাগি শুরু করব, মতাদর্শিক যে দ্বন্দ্ব সেটি শুরু করব, তখন ওই ফ্যাসিস্ট সরকার আবার অন্য কোন রূপে তার দেশের কিংবা দেশের বাইরের যে সকল মিত্র রয়েছে তাদেরকে নিয়ে আমাদের উপরে আবার হামলা করতে আসবে।
আমরা কি চাই ওই ফ্যাসিস্ট সরকার আবার ফিরে আসুক? আমরা কি চাই ওই ফ্যাসিস্ট সরকার আবার তার মতো যেভাবে 16 বছর আমাদের উপর নির্যাতন চালিয়েছে, অত্যাচার করেছে, মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, কোর্টে ঘুরিয়েছে, টাকা দিয়েছে, ঘুষ থেকে সুদ, সব জায়গায় প্রত্যেকটি জায়গায় থানা থেকে শুরু করে বাংলাদেশের যত সরকারি স্থাপনা রয়েছে, হসপিটাল, অফিস, ভূমি অফিস থেকে শুরু করে প্রত্যেকটি জায়গার যে একটি টাকার সিন্ডিকেট গড়ে তুলেছিল, সেই সিন্ডিকেটে আমরা কি আবার ফিরে যেতে চাই? যদি আমরা না যেতে চাই তাহলে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এই যে ছাত্র জনতা সকল দ্বন্দ্ব, রাজনৈতিক মতাদর্শ কিংবা বিভিন্ন বিভাজন, ধর্ম বর্ণ ভুলে গিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়েছিল আগামীর বাংলাদেশে জনতার দ্বারা নির্বাচিত সরকার গঠন হওয়ার পূর্ব পর্যন্ত আবার সকল রাজনৈতিক ছাড়াও অন্য যত ভেদাভেদ রয়েছে সকল ভেদাভেদ ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কি ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত? একটা জিনিস মনে রাখতে হবে, 16 বছরে যে সিস্টেমটি এই দেশে তৈরি হয়েছে সেই সিস্টেমটি কোনো দিনও 16 মাসে এই বাংলাদেশ থেকে উৎপাটন হবে না। সেই জায়গায় আমরা হয়তো প্রথম স্তরটি কাজ শুরু করেছি, ওই প্রথম স্তরের পরে হয়তো দ্বিতীয় স্তরে কাজ শুরু হবে, এভাবে ধাপে ধাপে একদম সর্বশেষ স্তরে এই সংস্কারটি হতে সময় লাগবে। সেটি হওয়ার পূর্ব পর্যন্ত আমাদের সবাইকে ওই একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে, সেটি হচ্ছে যে কোনো ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় আসি, এই যে আমার অসংখ্য ভাই তাদের জীবন দিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানটি ঘটিয়েছে, এই ভাইদেরকে নিয়ে আজকে শুধু শরীয়তপুর নয় পুরো বাংলাদেশে একটি মামলা ব্যবসা শুরু হয়েছে। যেই ব্যবসাতে আমরা দেখতে পাই অসংখ্য অপরাধীকে যেমন সেই মামলায় আসামি হিসেবে রাখা হয়, কিছু কিছু নিরপরাধ মানুষকেও ওই মামলায় নামটি দেওয়া হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ওই নামগুলো দেওয়া এবং কাটা, এই দুইটি বিষয়কে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার একটি মামলা ব্যবসা শুরু হয়েছে। সেটিকে কি ছাত্র জনতা সমর্থন করে? কোন নির্দোষ মানুষ ঠিক বিগত 16 বছরে যেভাবে বাংলাদেশে নির্যাতিত হয়েছে, যেভাবে মামলার দ্বারা হয়রানি হয়েছে, বিভিন্নভাবে ক্ষতির শিকার হয়েছে, আবার এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে কোনো একজন নির্দোষ মানুষ ভিন্ন কোনো আঙ্গিকে আবার যদি সেই নির্যাতনের শিকার হয়, সেটিকে কি এই ছাত্র জনতা সমর্থন করে? আমরা চাই সকল নির্দোষ মানুষ তার পূর্ণ স্বাধীনতা নিয়ে শুধু শরীয়তপুর নয় বরং পুরো বাংলাদেশে তার যে বিচরণটি সেই বিচরণটি করুন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে, বাংলাদেশ পুলিশে রয়েছে, তাদের সকলকে একটি বার্তা স্পষ্ট করে দিতে চাই, কোনো একটি মামলায় কারো নাম দেখলে তার বিরুদ্ধে ফায়ার করা যাবে না। কোনো একটি মামলায় কারো নাম দেখলে তাকে গ্রেফতার করা যাবে না। আগে তদন্ত করতে হবে, তদন্ত সাপেক্ষে তার যদি ওই হত্যায় কিংবা অপরাধে সংশ্লিষ্টতা পাওয়া যায় তারপরে আপনি তাকে গ্রেফতার করুন, তার পূর্বে গ্রেফতার খেলা যাবে না। বিগত 16 বছরে আমরা আমাদের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন দেখতে পেয়েছি, কিন্তু এগুলো ছিল চোখের সামনে ঝুলিয়ে রাখা কিছু মূলা, যেই মূলার দিকে আমরা তাকিয়ে থাকবো। কিন্তু এগুলো তাকিয়ে থাকতে থাকতে এই দেশের যত সিস্টেম রয়েছে সেই সিস্টেমের ভিতরে ফ্যাসিবাদের যে দালাল, এই দালালেরা এক একটা ক্যান্সার কোষের যে প্রজন্ম থেকে প্রজন্ম এক একটা ক্যান্সার কোষের যে সমৃদ্ধি, যে কালচার সেটি সৃষ্টি করেছে। এখন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে, এই বাংলাদেশে সরকারি থেকে শুরু করে অসংখ্য যে সিস্টেমগুলো ছিল, বিভিন্ন অফিসগুলো ছিল, এগুলোতে কাজ করেছে কারা? এগুলোতে কাজ করেছে আমার আপনার কিংবা আমাদের মতোই বাংলাদেশের অসংখ্য নাগরিক। এবং এই নাগরিকরা বিভিন্ন চাপের কারণে হোক, ক্ষমতার অপব্যবহারের কারণে হোক, দলীয় যে লেজুর বৃত্তি সেই কারণে হোক, কিংবা বিভিন্ন তাদের বাড়ি, মামা, খালু, আত্মীয় স্বজন এসব দিক থেকে বিভিন্ন সুবিধা দেওয়ার জন্য হোক, এই যে সিস্টেমগুলো, বাংলাদেশের এই সিস্টেমগুলোকে, সরকারি এই অফিসগুলোকে এক একটি ফ্যাসিস্টের
আড্ডাখানা বানিয়েছে, ফ্যাসিস্টের এক একটি কফি হাউস বানিয়েছে। সবচেয়ে বড় সমস্যাটি হয়েছে আমরা তো মানুষেরা ওই সিস্টেমের সাথে সম্পর্কিত ছিলাম, এ কারণে আমাদের ভিতরেও এই ফ্যাসিস্টের দানা বেঁধেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এই জায়গা থেকে আমরা যদি আজকে এই ফ্যাসিস্ট সিস্টেমগুলো মোকাবেলা করতে চাই, আমাদের নিজেদের জায়গায়, নিজেদের ঘরে, নিজেদের পরিবারে সবার আগে সংস্কারটি শুরু করতে হবে। আমাদের দেখতে হবে আমার যেই বাবার 40,000 টাকার বেতন পাওয়ার কথা ছিল, তিনি কিভাবে প্রতি মাসে আমার পরিবারের পিছনে 1 লক্ষ টাকা খরচ করে। আমার দেখতে হবে আমার যেই বাবা সরকারি একজন অফিসার হয়ে 80,000 টাকা দামের 80,000 টাকার বেতন পাওয়ার কথা ছিল, আমার সেই বাবা কিভাবে 50 লক্ষ টাকার গাড়ি করে ঘুরে বেড়ায়। আমাদের প্রত্যেকটি জায়গায় প্রশ্ন করতে হবে। আমি যদি নিজেকে প্রশ্ন না করতে পারি, আমি যদি আমার পরিবারের সদস্যদের প্রশ্ন না করতে পারি, তাহলে আমি এই দেশকে, রাষ্ট্রকে, সরকারকে প্রশ্ন করার যে নৈতিক অধিকার, সেই অধিকারটি হারিয়ে ফেলি। গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমরা দেখছি আজকে শুধু অপরাধী হিসেবে জনগণকে বিভিন্নভাবে অপরাধে অভিযুক্ত করে বিভিন্ন শাস্তি দেয়া কিংবা তদন্ত করা কিংবা মামলার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু সচিবালয়ে, থানায়, প্রশাসনে, পুলিশে যে সকল বড় বড় অফিসাররা রয়েছে, তারা বিগত 16 বছরে বাংলাদেশের মানুষের উপরে অতি উৎসাহী হয়ে অন্যায়ভাবে কি কোনো নির্যাতন করেনি? তারা কি অসংখ্য ঘুষের টাকা নেয়নি? তারা কি মানুষের উপরে বিভিন্নভাবে নির্যাতন করেনি? তাহলে তাদের কি যে শাস্তি, যে তদন্ত, তাদের বিরুদ্ধে যে মামলা এবং মামলা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে উপযুক্ত যে শাস্তি, সেটি এই ছাত্র জনতা চায় কিনা? এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, কেউ একজন জেলা প্রশাসক হোক, বিভাগীয় কমিশনার হোক, সচিব হোক কিংবা পুলিশের কোন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হোক, যদি অপরাধী হয়, যদি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে, অর্থ আত্মসাতের অভিযোগ থাকে, যত বড় অফিসারই হোক না কেন, তারও আইনের আওতায় এনে বিচার করতে হবে। এই যে আমাদের শরীয়তপুর জেলা, এই শরীয়তপুর জেলা আমরা দেখি যেই দক্ষিণবঙ্গের অংশ হওয়ার কারণে, পদ্মা সেতুর এপার হওয়ার কারণে উন্নয়নে আমরা ভেবেছিলাম ফরিদপুর, শরীয়তপুর যে জেলা, সেটি উন্নয়নের জোয়ারে ভেসে গিয়েছে। কিন্তু আজকে যখন ঢাকা থেকে আসি, যে রাস্তা দিয়ে আসলাম, মনে হচ্ছে একবার কাঞ্চনজঙ্ঘা দিয়ে যাচ্ছি, একবার হিমালয় দিয়ে যাচ্ছি। মনে হচ্ছে একবার ওই যে কিলিমাঞ্জারো রয়েছে কিংবা রকি পর্বত, আলপস মাউন্টেন, সেগুলো দিয়ে যাচ্ছি। একবার কলিজা হৃৎপিণ্ডের জায়গায় আসে, একবার হৃৎপিণ্ড পাকস্থলীর জায়গায় চলে যায়। এই যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো এত যে উন্নয়নের গল্প দেওয়া হয়েছে, বড় বড় মেগা প্রজেক্ট করা হয়েছে, এই মেগা প্রজেক্ট কতটা কার্যকরী ছিল? শরীয়তপুরে একজন মানুষ যখন ওই পদ্মা সেতু পার হয়ে আসতে যায়, তখন সেটার স্পষ্ট দৃষ্টান্ত দেখা যায়। আমরা শরীয়তপুরের হসপিটালগুলোর গল্প শুনলাম। শরীয়তপুরের হসপিটালগুলোতে নাকি এক একটা বেড পাওয়ার জন্য দালালদেরকে টাকা দিতে হয়। শরীয়তপুরের হসপিটালগুলোতে নাকি যখন ডক্টর তার অফিসে থাকার কথা, ডক্টর তার রুমে থাকার কথা, সেখানে না থেকে ওই ব্যক্তিগত চেম্বারে গিয়ে বসে থাকে। শরীয়তপুরের হসপিটালগুলোতে নাকি যেই অপারেশন কালকে হওয়ার কথা, সেই অপারেশন হওয়ার সিরিয়াল 10 দিন পরে দেয়, তাও টাকার বিনিময়ে দেয়। এই যে সিন্ডিকেট, যে সিন্ডিকেট গুলো শরীয়তপুরের হসপিটালে চলে, ভূমি অফিসে চলে, আদালতে চলে, থানায় চলে, সেই সিন্ডিকেট গুলো এই ছাত্র জনতা আর কি সমর্থন করে? আমরা শরীয়তপুরের যারা দায়িত্বে রয়েছে, প্রশাসন বলি, রাজনৈতিক নেতৃবৃন্দ বলি, সকলকে স্পষ্ট করে একটি কথা বলে দিতে চাই, বিগত 16 বছরে এসব করার কারণে পরিণতি কি হয় তা যদি দেখতে চান, হাসিনাকে দেখুন, সালমান এফ রহমানকে দেখুন, বিবি হারুনকে দেখুন, আরো যত মুরগি, গরু, ছাগল রয়েছে, ওই ওবায়দুল কাদের মতো হাঁস রয়েছে, তাদেরকে দেখুন। তাদেরকে দেখে যদি আপনার শিক্ষা না হয়, তাহলে ওই হাসিনা তো পালানোর জন্য ভারত পেয়েছে, আপনি ভারতও পাবেন না, আপনাকে অ্যান্টার্কটিকার ঠিকানা খুঁজতে হবে।
আমরা ছাত্র জনতা স্পষ্ট করে একটি কথা বলি, এই 2016 সালে ছাত্র জনতার অভ্যুত্থান যে হয়েছে, এই অভ্যুত্থানে আমার যে হাজার ভাই জীবন দিয়েছে, আমার যে মা, আমার যে ভাইয়ের সহধর্মিনী, আমার যে বোন, আমার যে বাবা, আজও যখনই সুযোগ হয়, যখনই আমাদের সামনে আসে, তখনই অজরে কাঁদতে থাকে সেই বাবা মায়ের, সেই সন্তান হারা পিতামাতার, সেই যে স্বামী হারা স্ত্রী, তাদের প্রত্যেকের এই যে বিচারটি, যে হত্যাযজ্ঞটি আওয়ামী লীগ খুনি ফ্যাসিস্ট হাসিনা যে হত্যাযজ্ঞটি ঘটিয়েছে, সেই হত্যাযজ্ঞের আমরা বিচার চাই কিনা? আমার এত ভাই বোনকে যে জীবন দিতে হয়েছে, সেই বিচার চাই কিনা? এই শরীয়তপুরের রাস্তায় আমার ভাই বোনদেরকে বিভিন্নভাবে পুলিশি নির্যাতন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা সন্ত্রাসী কায়দায় যেভাবে হামলা করেছে, সেই বিচার আমরা চাই কিনা? আমরা এই শরীয়তপুর, এই উন্মুক্ত মঞ্চ, এই কলেজের সামনে দাঁড়িয়ে ছাত্র জনতার রায় হিসেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বার্তা স্পষ্ট করে দিতে চাই। যতদিন না এই খুনি ফ্যাসিস্ট হাসিনা, আওয়ামী লীগ এবং তার যারা দোসর এই গণহত্যার সাথে যুক্ত ছিল, যতদিন না তাদের বিচার হচ্ছে, ততদিন এই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার কোন নৈতিক অধিকার এবং সমর্থন রাখে না। যদি এটি হয়, আমরা মনে করে নিব পৃথিবীর ইতিহাসে এমন ফ্যাসিস্ট আর গণহত্যাকারীদেরকে প্রমোট করার, রাজনীতি করার একটি বেসরকারিভাবে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। সেই জায়গা থেকে আমরা আজকে এখানে এই যে ছাত্র জনতা, সবচেয়ে ভালো লাগছে আজকে আমার মনে হচ্ছে এখানে ছাত্রদের চেয়ে ছাত্রীদের উপস্থিতির আর অনেক বেশি। সেই জায়গা থেকে ছাত্র সমাজকে একসাথে দেখিয়ে দিতে হবে, এখন সময় নেই কাউকে পিছনে রাখার, কাউকে সামনে রাখার। সবাই হচ্ছে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে শুধু শরীয়তপুর নয়, বরং শরীয়তপুরকে বাংলাদেশের একটি রোল মডেল করে আগামীর বাংলাদেশ কেমন হবে, আগামীর বাংলাদেশের ফ্যাসিবাদ বিলুপ্তি কিভাবে হবে, এবং আগামীর বাংলাদেশের রাজনৈতিক যে বন্দোবস্ত কেমন হবে সেটি নির্ধারণ করার। এবং আমরা আমাদের জায়গা থেকে একটি কথাই শুধু বলি, আপনাদের মতো মেধাবীদের হাত দিয়ে আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ এগিয়ে যাক, গড়ে উঠুক নতুন বাংলাদেশ, আর সেই বাংলাদেশের নেতৃত্বে থাকুক আমাদের এই শরীয়তপুর। আমরা একটি স্লোগান দিয়ে শেষ করি। কোটা না মেধা, কোটা না মেধা, আপোষটা সংগ্রাম, আপোষটা সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। আবু সাইদ মুক্ত, শাসানি যুদ্ধ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। কোটা না মেধা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা। আবু সাইদ মুক্ত।